২০২৪-এর ১ জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন মাসের শেষের দিকে এসে চূড়ান্ত পরিণতির দিকে দ্রুত এগোতে থাকে। ৩১ জুলাই বুধবার তৎকালীন আওয়ামী সরকারের হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগের দিন মঙ্গলবার রাতে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। সেদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এসব কর্মসূচিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় সাংবাদিক সহ বিভিন্ন স্থানে আহত হন অন্তত ৯০ জন। শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এদিন দুপুরে হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হন শিক্ষার্থী ও শিক্ষকরা। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। পরে প্রায় ৩ ঘণ্টা ধরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান সহ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন। হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দলও মিছিল করেন। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে বিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন মহুয়া মঞ্চের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরের পর আন্দোলনকারীদের একটি অংশ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করেন। বুধবার আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো এক বিবৃতিতে পরদিন বৃহস্পতিবার রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থী নির্যাতনের ভয়ঙ্কর দিনরাতের স্মৃতিচারণ করা, শিক্ষার্থীদের নির্যাতনের বিভিন্ন ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন, ডিজিটাল পোর্ট্রেট প্রভৃতি তৈরির কথা বলা হয়। এদিকে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রশ্নে পাল্টাপাল্টির সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুপক্ষ। আর বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে ইউরোপীয় ইউনিয়ন। সেদিন থেকেই মূলত পরিস্থিতি প্রতিকূল বিবেচনা করে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে মন্ত্রী, এমপি সহ দেশ ছাড়েন দেশের প্রভাবশালী অনেক ব্যক্তি। বুধবার ১৪ দিন পর বাংলাদেশে সচল হয় ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। এদিন দুপুর ৩টার পরপরই এগুলোর ব্যবহার শুরু হয়। সেদিন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে ভবিষ্যৎ নির্যাতন বন্ধে দীর্ঘমেয়াদী নিরাপত্তা খাতের সংস্কার জরুরি বলে জানায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্রের ২ সিনেটর। সেদিনই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানায় ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। ৩১ জুলাই বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিন দেশব্যাপী সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সেদিন সচিবালয়ে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। জানতে চান আর কতদিনের মধ্যে বাংলাদেশের এই অবস্থা স্বাভাবিক হবে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।